ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টার্গেট ১৮০টি আসন। ১৮০টি আসন পাবে বিজেপি, এরকমটাই দাবি বিরোধী দলনেতার। আর ক্রমশ ২১ থেকে ২৬-এ আসন কমাচ্ছে বিজেপি, কটাক্ষ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। এই লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন আমরা দেব ১৬, রাজ্যে হব ১৮০ অন্তত, এবং মমতাকে প্রাক্তন করবো। পশ্চিমবাংলায় সুশাসন সুরক্ষা দেব। আগের বার বলেছিল আব কি বার ২০০ পার, এবার শুরু থেকেই নামছে নামছে নামছে। আগের বার ছিল আব কি বার ২০০ পার, তাতেই ৭৭, এখন ৬০, প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে। লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে, তার মানে জানে ২৮-৩০-এর বেশি হবে না। আবার উত্তপ্ত হলো দিনহাটা। আজকে আদালতে গিয়েছিলেন হাজিরা দিতে পুরনো একটি মামলায় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। তিনি আদালত থেকে বেরোতেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের গো ব্যাক স্লোগান। শুধু তাই নয়, ঢিল ছুঁড়ে গাড়ির কাঁচ ভাঙার অভিযোগও উঠল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। গো ব্যাক স্লোগান উঠল, দেখুন সেই ছবি। নিখিল রঞ্জন দে তিনি কি বলছেন, আর তৃণমূল বলছে আসলে সবটাই নাটক। গাড়ির উপরে অতর্কিত হামলা করে, আমাদের উপরে হামলা করে, গাড়ি ভাঙচুর করে, গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়। যদি সিকিউরিটিরা না থাকতো তাহলে হয়তো আজকে আমার ওখানে লাশটা পড়ে থাকে। পুলিশ ছিল মাত্র ৩ জন। বারবার করে আমাদের সিকিউরিটির থেকে দিনাজপুর থানার আইসিকে বলা হয়েছে, তারপর তো মাত্র ৩ জন পুলিশকে পাঠিয়েছে। সেই ৩ জন পুলিশ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তারা কোনো রকম কোনো স্টেপ নেয়। গাড়ির কাজ ভাঙার অভিযোগ ওরাই ভেঙেছে, ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে, তাকে ঘিরে ধরে ডিম ছোড়া হলো। আর ডিম মামলেট টামলেট খাবে হয়তো, তার জন্য ডিম ছোড়া হয়েছে। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে চ্যাংদোলার হুমকি শুভেন্দু অধিকারীর, আপনাদেরকে মনে করিয়ে দেব। সেই চ্যাংদোলা হুমকিতে সমর্থন নয়, বরং ক্ষুব্ধ স্বরূপনগরের বিজেপি কর্মী সমর্থকরা। প্রথমে দেখাই কি বলছেন বিজেপি কর্মী সমর্থকরা। এই মন্তব্যে যেখানে বলছে একটা কমিউনিটির ভোটের প্রয়োজনই নেই। আমি জানি না কোনো রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওকে ভোটের প্রয়োজনই নেই। যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে, এরা কেন ভোট দিয়েছে? আমার মনে হয় অবশ্যই এতে ভোট, আমার স্বরূপনগরে আমরা সংখ্যালঘু 49%, সংখ্যালঘু 51% হিন্দু ভোটার। এখানে আমার মনে হয় স্বরূপনগর আগামী দিন ক্ষতির কোনো ইয়ে দেখবে। বর্তমান যে পরিস্থিতি যেটা তৈরি করছেন, বিশেষ করে শুভেন্দুবাবু, ওনার ভাষাভিত্তি দেখে আমাদের মনে হয় যে উনি এই ভারতীয় জনতা পার্টিটাকে বেশি দূর উনি এগিয়ে নিয়ে যেতে পারবে না। এই যে সমস্ত ভাষাভিত্তি উনি ব্যবহার করছে, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে, তাতে করে আমাদের এই রাজনীতিটা এগিয়ে নিয়ে যেতে আগামী দিন খুব সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের উপর নেতৃত্ব যারা আছে, আমরা যদি ওনার বিরুদ্ধে কোনো স্টেপ না নেয়, তো যেমন আগের বার 18টা ছিল লোকসভা, এবার 12টা হয়েছে, সে একমাত্র ওনার জন্য হয়েছে। শুভেন্দুবাবু এমন এমন লেকচার দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন যে মুসলিমদের তুলে আছাড় মারবে, এ করবে তা করবে, কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এইসব কালচারের মধ্যে আমাদের থাকতে হবে, যে মুসলিম বিদ্বেষী কথা হবে বা কোনো জাতি টেনে কথা হবে, এইটা আমরা কোনোদিনও ভাবিনি। বলেছিলাম মনে করিয়ে দেব শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বরে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলা হবে। তখনই দিলীপ ঘোষ বিজেপি নেতা এই বক্তব্যকে সমর্থন করেননি। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে তাই ফেলবো। বিরোধী দলনেতা বলছেন যে সংখ্যালঘু বিধায়কদের ছুড়ে ফেলে দেবেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছে মুর্শিদাবাদে গেলে আটকে রেখে দেবেন। এই ধরনের রাজনীতি, এটা রাজনীতির বিষয় নয়, কিন্তু যেভাবে
হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে, প্রতিক্রিয়া তো হবেই। কোনোটাই মানে আকাঙ্ক্ষিত নয়, কোনোটাই আমি সমর্থন করি না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক, কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয়। গতকালই দেখিয়েছিলাম সন্দেশখালীর বেতাজ বাদশাহ জেল থেকে শেখ শাহজাহান মফিজুল নামে তার এক ঘনিষ্ঠের মাধ্যমে রবিন মণ্ডলকে হুঁশিয়ারি দিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন। কারণ শেখ শাহজাহান যে মার্কেট, বিরাট মার্কেট, সেটা অভিযোগ ছিল বিভিন্ন মানুষের জমি দখল করে শেখ শাহজাহান সেই মার্কেট করেছিলেন। আর রবিন মণ্ডল শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরে ইডির কাছে গিয়েছিলেন, তারপরেই নাকি এই হুমকি। আর আজকে 25 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করলেন শেখ শাহজাহানের স্ত্রী রবিন মণ্ডলের নামে। রবিন মণ্ডল কি বলছেন, রবিন মণ্ডলের সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম, দেখুন। টাকাটা যেটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আড়ত থেকেই দেওয়া হয়েছে, এবং যে 25 লক্ষ টাকা যেটা, সেটা খাতাপত্র সব তো দিদার মোল্লার কাছে আর শেখ শাহজাহানের কাছে। আমি আড়তের একজন মুহুরি, আমি তো ক্যাশিয়ার না, ক্যাশিয়ার ছিল দিদার মোল্লা। আমি শুধু লেখালেখি করতাম, মাছ কতটা মাছ আসতো কি বৃত্তান্ত এইগুলো লেখালেখি করতাম। আমি টাকা পয়সা কোনোদিনই ডিল করিনি, আমি কোনো কিছুই করিনি। এটা শেখ শাহজাহান যখন জেলে যায় তারপরের থেকে, তাহলে আমার নামে কমপ্লেন করলে আমি কি করবো? আমি তো টাকা পয়সা লেনদেনের মাধ্যমেই আমি ছিলাম না। আর গতকাল যেটা বলছিলাম, সেই গতকালের পরিপ্রেক্ষিতে তিনি যে আতঙ্কিত, তার পরিবার যে আতঙ্কিত, সে কথাই বলেছিলেন গতকাল। আমি মার্কেটে বসে আছি, হঠাৎ মালঞ্চের থেকে মফিজুল মোল্লা এলো, বলে এই নে ফোনটা ধর। আমি কে ফোন করেছে? বলে শেখ শাহজাহান। বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস, তোর বাড়ি ঘরদের ভাঙচুর করে দেবো, বম মেরে দেবো, তোদের বাড়ি ছাড়া করবো। ওই ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই, সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সবকিছু জানাই, যে কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক, আমরা কিভাবে কি করব আমরা থাকতে পারছি না। কাটমানি বিতর্কে পঞ্চায়েত প্রধান, বুদবুদের মানকর পঞ্চায়েতের প্রধানের কাটমানি চাওয়ার ভাইরাল ভিডিও ভাইরাল। ডালিয়া লাহা তার নাম, পঞ্চায়েত প্রধান। একটু কথোপকথন শোনাই। এটা নাও, আর বলো না। দেখো কত আছে, দেখো তুমি 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই তোর সামনা ছেলের যে 10% হচ্ছে, সেই 10% করতে বুঝতে না। অত খুঁজলে হয় দিদি? আমাদের থাকবে কত টাকা বলো? লাভ থাকে। আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করেছে, লোকে দিচ্ছে। আমরা কত, আমারও তো 20% লেস আছে বলো। 20% লেস একজনের দিচ্ছে। আমরা আগের বারটা কিছু বুঝালি না, আগের একটা কিছু আমাদের নিজেদেরই হয় না, তো তোমাকে আর কি বলবো। 1,60,000 টাকা কাজে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না? তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে। 1.5 লাখ টাকা কাজ করেও কতজন দিবে? আগের টাকা বলে দিলাম, তুই বললি না দেবো, নিয়ে আসতে পারবো। আমি হিসাব করে দেখলাম তো কিছুই থাকছে না, তাহলে আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি তো, আবার কত লাগবে? দাঁড়াবো, যা কাজ হয় কত টাকা কাজ হয়? 2,49,000 টাকা। যদি 2% করে হয় সেটা তোমার তো 5,000 হয়ে যাচ্ছে। আমার হয়ে যায়, তখন বলবো না। ঠিকাদারের কাছে এই রকম কাটমানি চাওয়ার অভিযোগ, এই ভিডিও ভাইরাল। যদিও ডালিয়া লাহা এই অভিযোগ মানতে নারাজ। কাটমানি বিতর্কে প্রধানকে কটাক্ষ পদ্ম শিবিরের, আর তৃণমূল নেতৃত্ব বলছে খতিয়ে দেখা হবে। যে এজেন্সিকে আমরা আসতে বলেছিলাম, এজেন্সি আসেনি, ওনার পরিবর্তে একজন এসেছিল। তো সেই জন্য আমরা বলেছিলাম যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো আছে, কোনো ওয়ার্ক অর্ডার দিতে গেলে আমরা এজেন্সির হাতে দেবো, নাহলে এজেন্সি যদি কাউকে অথরাইজ লেটার দেয় তার হাতে দেবো। তো আমি তো সেটা দিইনি, তার জন্য উনি হয়তো টাকাটা হয়তো নামিয়েছিলেন। আমি বলেছিলাম যে টাকাটা কি জন্য নামিয়েছ, টাকা দিলেও আমি কিন্তু এজেন্সি ছাড়া কাউকে ওয়ার্ক অর্ডার দেওয়া যাবে না। মানকর পঞ্চায়েতের প্রধান, তিনি যেভাবে পঞ্চায়েত অফিসের মধ্যে বসে কাটমানির সওদা করছেন, আমার মনে হচ্ছে যাকে তারা পঞ্চায়েত অফিসে বসিয়েছে তারা প্রধান হিসাবে এই জন্যই বসিয়েছে কাটমানির সওদা করার জন্য। অবিলম্বে তাকে ওইখান থেকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে এর তদন্ত দরকার। এবার দেখাবো মালদায় কি কারচুপি, কন্যাশ্রী প্রকল্পে কারচুপি। কন্যাশ্রী প্রকল্পে কি করা হচ্ছে? বিবাহিতদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাসে। আর এই নিয়ে হরিশ্চন্দ্রপুরে শোরগোল, দেখুন।
বিয়ে হয়ে গিয়েছে, সন্তানও রয়েছে, তারপরও কন্যাশ্রীর টাকা পেতে আবেদন। কয়েক ধাপ পেরিয়ে সেই আবেদন পৌঁছে গিয়েছিল বিডিও অফিসে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মালদার হরিশ্চন্দ্রপুরে ফাঁস কন্যাশ্রী প্রকল্পে জালিয়াতির ছক। ব্লক প্রশাসন জানিয়েছে, হরিশ্চন্দ্রপুরে মশালদহ থেকে কন্যাশ্রী 10টি ভুয়ো আবেদনপত্র বাতিল করা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পে অবিবাহিত ছাত্রীদের আর্থিক সাহায্য করে রাজ্য সরকার। কম বয়সে মেয়েদের বিয়ে রুখতে এবং মেয়েদের পড়াশোনায় উৎসাহ দিতে এই প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পে 13 থেকে 18 বছরের ছাত্রীদের প্রতি বছরে 1000 টাকা করে দেওয়া হয়। বয়স 18 হলে দেওয়া হয় এককালীন 25,000 টাকা। এই টাকা পাওয়ার অন্যতম প্রধান শর্ত ছাত্রীদের অবিবাহিত হতে হবে। কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুরে বিবাহিতরাও কন্যাশ্রীর 25,000 টাকা পেতে আবেদন করেন। এর পিছনে প্রতারণা চক্র রয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, মাস দুয়েক আগে পঞ্চায়েত কর্মী এবং বিডি অফিসের কর্মী পরিচয়ে গ্রামে দুজন আসেন। তারা টাকা নিয়ে বিবাহিতদের কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার টোপ দেন। এর জন্য প্রতি আবেদনকারীর থেকে 2 থেকে 5,000 টাকা করে নেন। কত করে দাবি করছিল তারা? 5,000 দাবি করছিল, 3,000 দিয়েছি। কোন অফিস থেকে এসেছে বলেছিল তারা? ওই একটা পঞ্চায়েত, একটা বলক। ভাতি যেটা ভাবেনি তো। কতদিন আগে এসেছিল তারা? হয়ে যে বলেছে 2 মাস লাগে হয়ে যাবে। কেটু অ্যাপ্লাই করলাম, তখন আমার মেয়ে দিবস হয়ে গেছে। তো ওই কন্যাশ্রী টাকা পেয়েছেন আপনারা? না, পাইনি আমি। থেকে বলছে আমরা ব্লক থেকে এসেছি, 3500 টাকা দেন, না হলে পয়সা পাবেন না, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, দিবস হয়ে গেছে, ওরাই বলেছে। তো টাকা দিয়েছিলেন আপনারা? জি, আমি টাকা দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? 3500 টাকা দিয়েছি। মশালদহের কয়েকটি আবেদনপত্র দেখে সন্দেহ হওয়ায় তথ্য যাচাই শুরু করেন জয়েন্ট বিডিও। তাতেই কন্যাশ্রী প্রকল্পে কারচুপি প্রকাশ্যে। আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি, যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে। আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে, কিছু অবজেকশনসগুলো আছে, সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করবো। স্যার, অভিযোগ করছেন যে অনেকে নাকি টাকা দিয়ে নাকি স্যার সে আবেদনটা করিয়েছেন। হ্যাঁ, সেই অভিযোগগুলো আছে, সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব, তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করবো।